2 মিনিট পর আস্তে আস্তে সরে আসলো, কিন্তু তার আগেই পেছন থেকে খপ করে ধরে ফেলল তার হাত। ঘুম জোরানো আবেশী কণ্ঠে বলল, সকাল সকাল বরকে রেখে কোথায় যাচ্ছেন ম্যাডাম? ঈশানী পিছু চাইল না, সেভাবেই কোনো রকম বলল। ছাড়ুন, উঠবো আমি। আরহান ছাড়ল না, বরং টান দিয়ে ঈশানীকে শুইয়ে দিল এবং সে আধশোয়া হলো তার উপর। ছোট ছোট ফোলা ফোলা চোখ দিয়ে গিলে নিল ঈশানীর সকালের কোমল স্নিগ্ধ আবেশিত মুখটি। তারপর ফিসফিসিয়ে বলল, সকাল সকাল তোমার এই মুখ দেখা আমার জন্য কাল হয়েছে ঈশানী। ঈশানী বুঝল না কথার মানে, চেয়ে রইল অবুঝের মতন। আরহান এবার আরেকটু কাছে ঘেঁষল, তারপর আরো ফিসফিসিয়ে উচ্চারণ করল, একটু অভদ্র হই। ঈশানী কেঁপে উঠল। আপনা আপনি নিজের দুহাত চলে গেল আরহানের বুকের উপর, ঠেলে সরাতে চাইল তাকে। লোকটা সরলে তো, যেন ঘাঁটি পেতে বসেছে সেখানে। তাকে সরানো এখন পৃথিবীর সবচেয়ে মুশকিল কাজের একটা। ঈশানী তাকালো না সেই কালো মণির গভীর চোখে, এদিক ওদিক তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। আরহান ঈশানীর 2 হাত সরিয়ে বিছানায় চেপে ধরল। ঈশানী ছটফটিয়ে উঠল, পা দাপাদাপি শুরু করলো। আরহান নিজের মুখ নামিয়ে নিয়ে গেল ঈশানীর মুখের নিকটে। ঈশানীর দাপাদাপি হঠাৎ থেমে গেল, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল যেন। ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে, নিঃশ্বাস যেন আটকে আছে ভিতরে। আরহান সবটাই খেয়াল করলো, চাপা মুচকি হাসল, ঠোঁট বাড়িয়ে গভীর চুমু খেলো কপালে। ঈশানী চোখ খুলে চাইল, 2 চোখের মিলন ঘটল। ন্যানো সেকেন্ড ব্যবধানে পুরুষালী খড়খড়ে অধর আঁকড়ে ধরল একজোড়া গোলাপি নরম কাপস্ত অধর। হুট করে আসা আক্রমণে ঈশানী বেহাল হয়ে পড়ে, খামচে ধরে বিছানার চাদর। গাঢ় থেকে গাঢ় হয় অধরের স্পর্শ। আরহান যেন মেতে উঠল ঈশানীর অধরের উন্মাদনায়। ঈশানী কোনো প্রতিক্রিয়া করার আগেই তার নিঃশ্বাস আটকে এলো। মনে হচ্ছে মরে যাবে, কিন্তু লোকটার ছাড়ার নাম নেই। ঈশানী মরার মতন শক্ত হয়ে পড়ে রইল, বেসামাল হলো, বেহাল হলো, ছন্নছাড়া হয়ে গেল তার সকল কিছু। আরহান আরও কয়েক সেকেন্ড পর ছাড়ল ঈশানীর অধর। ঠোরজোড়া আলগা করে ভারী নিঃশ্বাস নিয়ে কোনো রকম বলল, ব্রিথ। ঈশানী জোরে জোরে শ্বাস নিচ্ছে। এক ঝটকায় আরহানকে ফেলে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঠোঁট কামড়ে হেসে ওঠে আরহান, 1 হাত বুকে দিয়ে সোজা হয়ে শুয়ে রইল। সকালের সেই ঘনিষ্ঠ সময়টুকুর পর ঈশানী আর সামনে আসেনি আরহানের। সেও আর বেশি খাটায়নি, রেডি হয়ে চলে গেছে হসপিটালে। ঈশানীর মরিমরি অবস্থা। যতবার সকালের দৃশ্যটুকু চোখে ভাসছে, এক লজ্জায় পাচ্ছে। যতবার সকালের দৃশ্যটুকু চোখে ভাসছে, একাই লজ্জা পাচ্ছে, একাই হাসছে, আবার একাই মুখ ঢেকে ফেলছে। মিনারা বেগম আর জাহিদ চৌধুরী তৈরি হয়ে বের হয়েছে, আয়রাকে দেখতে যাবে। ঈশানীকে বসে থাকতে দেখে মিনারা বেগম বললেন, ইস্যু খেয়ে তারপর যাবি কোচিংয়ে, আর বাড়ির গাড়ি ছাড়া যদি গিয়েছিস তাহলে মার খাবি। ঈশানী নিজেকে স্বাভাবিক করলো, তারপর ছোট মাকে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ও ছোট মা আরুপুকে নিয়ে আসবে না? মিনারা বেগম বললেন, গিয়ে দেখি আগে মেয়েটার কি খবর, সাবধানে যাস তুই। এরপর ময়নাকে ডেকে কাজের আদেশ দিয়ে চলে গেলেন তারা। ঈশানীও চলে গেল তার রুমে কোচিংয়ের জন্য তৈরি হতে। ঈশানী একটা মিষ্টি গোলাপি কালারের 3 পিস পরেছে, কোমর সমান লম্বা লতানো চুলগুলো বেনি করে নিয়েছে, নিজে একটু বেবি পাউডার আর একটা লিপ গ্লস দিয়ে তৈরি হয়ে নিয়েছে। বের হওয়ার পূর্ব মুহূর্তে কল লাগালো মিথিলাকে। 2বার রিং হতেই ধরে ফেলল সে। ঈশানী মন খারাপ করে বলল, মিথি, তুই কোন কোচিংয়ে ভর্তি হয়েছিস? আমরা যে আলাদা হয়ে গেলাম। মিথিলা হাই তুলতে তুলতে বলে, জামাইয়ের সাথে সারাদিন রোমান্স না করে আশেপাশে তো একটু খোঁজও রাখতে পারিস। আমি আর তুই যে একই কোচিংয়ে, সেটা তোর সুদর্শন বর বলেনি বুঝি? ঈশানী কিঞ্চিত খেকিয়ে উঠল, পর মুহূর্তেই প্রফুল্ল হয়ে বলল, তুই আর আমি একই সাথে? সত্যি বলছিস? মিথিলা প্রত্যুত্তর করল,
তোর বরই তো কালকে কল দিয়ে সব খোঁজ খবর নিয়ে তোকে আর আমাকে দুজনকে ভর্তি করিয়ে দিয়েছে। ঈশানী মুগ্ধ বিমোহিত হলো। লোকটা এত ভালো কেন? কোনো উত্তর পায় না, তবে হৃদয় জুড়ে প্রশান্তি ছুঁয়ে যায়। ওপাশ থেকে মিথিলার খসখসে আওয়াজে ধ্যান ভাঙে। মিথিলা বলে, সব বাদ দাও, আসো তাড়াতাড়ি, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ঈশানী প্রথমে বুঝল না, পরে বুঝতে পেরে ঢোক গেল। মেয়েটা তো সব জেনে গেছে, নিশ্চয়ই আজ ভীষণ ছাড়বে। ঈশানীকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় মিথিলা। ঈশানী বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে। আরহান সবেমাত্র সকালের রাউন্ড শেষ করে এসেছে কেবিনে। নিজের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়েছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট জানায় একজন সুইসাইড পেশেন্ট এসেছে, আর্জেন্ট। আরহানও উঠে দাঁড়ায়, টেথোস্কোপটা গলায় পেঁচিয়ে বেরিয়ে পড়ে। এমার্জেন্সি কেবিনের সামনে এসে থমকে যায়। বেডে শুয়ে আছে অলিভিয়া। আরহান দ্রুত পায়ে এগিয়ে যায়। অলিভিয়ার হাত ধরে পালস চেক করে। অলিভিয়ার বাবা করুণ সুরে বলে, ডাক্তার, আমার মেয়েটাকে বাঁচা। থেমে যায় ভদ্রলোকের কথা। আরহানকে দেখে চোখ দিয়ে যেন আগুন ঝরে। তৎক্ষণাৎ হুঙ্কার দিয়ে বলে, তুমি আমার মেয়েটাকে মেরে এখন এসেছো চিকিৎসা করতে, স্পর্শ করবে না ওকে। নার্সের দিকে তাকিয়ে বলে, আপনি অন্য ডক্টর দেখুন, এই প্রতারককে দিয়ে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো না। আরহান শীতল চোখে চেয়ে রইল। নার্সটি অপ্রস্তুত হলো। আরহানের দিকে একবার চেয়ে বলল, আপাতত ওয়ার্ডের ডাক্তার নেই, আপনি শান্ত হন। ভদ্রলোক নাকচ করে বলে, না, এই ছেলের ছাও আমি আমার মেয়ের উপর পড়তে দেব না, ওর জন্যই আমার মেয়ের এই অবস্থা। আরহান এবার 2 পা এগিয়ে গেল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপাতত আপনার মেয়ের চিকিৎসার জন্য আমাকেই লাগবে আপনার। নিশ্চয়ই আপনার মেয়ের জীবনের থেকে কিছু বড় না। বাকি কথা অলিভিয়া সুস্থ হলে বলবে। বাকি কথা অলিভিয়া সুস্থ হলে হবে। ভদ্রলোককে কিছু না বলে আরহান নার্সকে দিক নির্দেশনা দিল। নিজেও ছুটল সেদিকটায়। অলিভিয়ার বাবা উতলা হয়ে রইলেন। অলিভিয়ার মা মারা যাওয়ার পর একা হাতে মা ও বাবা দুজনের আদর দিয়ে মানুষ করেছে মেয়েটাকে। এই মেয়েটায় তার বেঁচে থাকার অবলম্বন। মেয়েটার কিছু হলে সেও যে বাঁচবে না। আজ কোচিংয়ের ওরিয়েন্টেশন ছিল। কোনো ক্লাস হয়নি, শুধু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে। সম্মানিত শিক্ষকগণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছে, দিক নির্দেশনা দিয়ে আয়োজন শেষ করেছে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হলে একে একে বের হয় সকলে। মিথিলা ঈশানীর হাত ধরে এক সাইডে নিয়ে আসে। তারপর শুরু হয় মেয়েটার নির্যাতন। যা নয় তাই বলে ঈশানীকে বকতে থাকে। ঈশানী বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে থাকে। তারপর মিথিলাকে শান্ত করে একে একে সব কিছুই বলে। সব শুনে অবাকের শেষ পর্যায়ে পৌঁছায় মিথিলা। রনির ওপর রাগ বাড়ে তার। ইচ্ছে মতো গালাগালি করতে থাকে। জড়িয়ে ধরে ঈশানীকে হেসে ফেলায়, কিন্তু ওপরে ঝাঁঝালো কণ্ঠে বলে, হয়েছে, আর নাটক করবি না। এতক্ষণ বকে এখন এসেছে জড়িয়ে ধরতে। দূরে থাক মহিলা। মিথিলা ছাড়ল না। সেভাবেই চোখ টিপে বলল, কেন রে, জামাই জড়িয়ে ধরলে তো তখন খুব মজা লাগে, তাই না? জড়িয়ে ধরলে কি কাটা লাগে? এই বল না, কি কি করেছিস বরের সাথে তুই? ঈশানী লজ্জায় মূর্ছা গেল। মিথিলাকে ঝাড়ি দিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। হাত দিয়ে টাটা দিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। ঈশানী বাড়ি এসে দেখে আয়রা এসেছে। খুশি হয়ে যায় ঈশানীর মন। ছুটতে যায় আয়রার কাছে। আয়রাকে জড়িয়ে ধরে। তারপর বাচ্চাদের মতো বলে ওঠে, আর উপু, আমি খালামণি হব। তোমার পুচকে তোমার পেটে নেই। তোমার পুচকে তোমার পেটে, তাই না? আমি একটু ছুঁয়ে দেখি। আয়রা হেসে ফেলে। ঈশানীর এক হাত নিয়ে নিজের পেটে ধরে বলে, এই যে দেখ। ঈশানীর চোখ চকচক করে উঠল। সেখানে হাত রেখে যেন কিছু খুঁজছে। তারপর মন খারাপ করে বলল। আয়রা খিলখিল করে হাসল। তারপর বলল, কিছুই তো বুঝতে পারছি না আপু। আয়রা খিলখিল করে হাসল। তারপর বলল, এখনো তো ও ভীষণ ছোট, এখনই কিছু বুঝবি না। আর একটু বড় হলে ওর অস্তিত্ব একটু একটু বুঝতে পারবি। ঈশানী হাত সরিয়ে নিল। নানান গল্প জুড়ে দিল আয়রার সাথে। আয়রা ভীষণ অবাক হলো ঈশানীর চঞ্চলতায়। মিনারা বেগম ঈশানীকে তাড়া দিলেন ফ্রেশ হয়ে খাওয়ার জন্য। ঈশানীও চলে গেল উপরে।
আয়রা অভিভূত হয়ে ওর মাকে বলল। মা, ইস্যু আগের থেকে প্রাণবন্ত হয়েছে, তাই না? মিনারা বেগম নিজেও খেয়াল করেছে এই ব্যাপারটা। মেয়েটা আগে চুপচাপ থাকতো, ইদানিং দুষ্টু দুষ্টু কথা বলে, একা একা হাসে, সব কাজে তার ভীষণ আগ্রহ। মিনারা বেগম প্রত্যুত্তর করলেন। হুম। আয়রা আবার বলল। ভাইয়ার সংস্পর্শে এসে মেয়েটা বাচ্চা হয়েছে। হয়তো ছোটবেলা থেকে ও যেটা পায়নি সেটা ভাইয়ার থেকে পেয়ে ওর কিশোরী হৃদয় ছোটবেলার সকল লুকিয়ে রাখা আবেগ, অনুভূতি, চাঞ্চল্য বের করে দিচ্ছে। ওর লুকিয়ে রাখা সত্যটা বেরিয়ে আসছে। মিনারা বেগম কিছু বললেন না, শুধু ভাবুক হয়ে রইলেন। সন্ধ্যার একটু পরেই আরহান এসেছে। আরহানকে দেখে ঈশানী রান্নাঘরে চলে যায়। আরহানের পছন্দ মতো ব্ল্যাক কফি বানিয়ে ওপরে আসে। দেখতে পায় আরহান এখনও গায়ের কাপড় ছাড়েনি, সেভাবেই বসে আছে। ঈশানী গিয়ে চায়ের কাপটা এগিয়ে দিল। আরহান চাইলো একবার ঈশানীর দিকে, তারপর হাত থেকে চায়ের কাপ নিয়ে পাশের টেবিলে রেখে ঈশানীকে টেনে পাশে বসালো। তারপর ঈশানীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর জড়ানো কণ্ঠে বলল। একটু মাথায় হাত বুলিয়ে দাও, ভালো লাগছে না। ঈশানীর কেমন যেন লাগলো, মনে হলো লোকটা ঠিক নেই। উদ্বিগ্ন হলো, বিচলিত হলো ঈশানী। অস্থির হাত গলিয়ে দিল আরহানের গভীর চুলে। চুলগুলো মৃদু টান দিয়ে নরম কণ্ঠে শুধালো। খুব বেশি ক্লান্ত লাগছে আপনার? শরীর খারাপ লাগছে কি? আরহান কিছু বলল না। ঈশানীর কোমর পেঁচিয়ে মুখ গুজে দিল ঈশানীর পেটে। ঈশানী ঈষৎ কেঁপে উঠল, কিন্তু নড়াচড়া করল না। সেভাবে নরম হাতে টানতে লাগলো আরহানের সিল্কি মসৃণ চুল। বেশ কিছুক্ষণ এভাবেই থাকলো আরহান। ঈশানীর মনটা কেমন যেন খচখচ করলো। আরহানের জন্য হৃদয়ে কেমন যেন ব্যথা অনুভব করলো। মনে মনে আওড়ালো। ঠিক আছেন আপনি? কি হয়েছে আপনার? আমি কি করলে আপনার ভালো লাগবে বলুন না। কিন্তু মুখে কিছুই বলল না, হাত বুলিয়ে দিতে থাকলো। প্রায় ঘন্টাখানেক পর উঠে বসে আরহান। ঈশানীর গালে হাত দিয়ে কপালে চুমু আঁকে। তারপর চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। ঈশানী শুধু ভাবে লোকটা অদ্ভুত, ভারী অদ্ভুত। তারপর কফিটা দিয়ে চলে যায় নিচে। ঠান্ডা হয়ে গেছে, গরম করা জরুরি। পূর্ব আকাশে সূর্য উঠেছে। ঘরে মৃদু আলো প্রবেশ করতেই ঈশানীর ঘুম ছুটে গেল। এমনিতেও তার রাতে তেমন ঘুম হয়নি। কাল আরহান কেমন একটা নির্লিপ্ত ছিল, ঈশানী সেটা নিয়েই চিন্তা। মন কুগাইছে। ঈশানী পাশ ফিরে চাইল ঘুমন্ত আরহানের পানে। গভীর চোখে দেখছিল। তখনই আরহানও চোখ মেলে তাকালো। দুজোড়া চোখের মিলন ঘটল। কথার বিনিময় হলো না, শুধু চেয়ে রইল। হয়তো চোখের ভাষা বোঝার চেষ্টা করছিল। ঈশানী নিজের হাত বাড়িয়ে রাখল আরহানের গালের উপর। তখনও তাদের দৃষ্টির মিলনে ব্যাঘাত ঘটেনি। ঈশানী আরহানের গাল ছুঁয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল। আপনি আপনি ঠিক আছেন? আরহান তাকিয়ে আছে ঈশানীর দিকে, দৃষ্টি ফেরায়নি একবারও। তার গালের উপর ঈশানীর রাখা হাতে নিজের হাত রাখল। তারপর বলে। ঠিক নেই আমি। ঈশানীর মনটা কেমন যেন করল, তবুও শান্ত হয়ে জিজ্ঞেস করে। কি হয়েছে আপনার? বলুন না, কেন চিন্তায় ফেলছেন আমায়? আরহান একটু এগিয়ে গেল। ঈশানীর শরীর গলিয়ে তাকে আর একটু টেনে আনলো। তারপর বলে। জীবন অনেক বড় আর মূল্যবান, সেখানে এই বিষয় নিয়ে চিন্তা করলে হবে? ঈশানী অপলক তাকিয়ে রইল। তারপর কণ্ঠে জোর দিয়ে বলল। আমার কাছে সবচেয়ে মূল্যবান আপনি। আরহানের হৃদয়ে শীতল হাওয়া বয়ে গেল যেন। প্রশান্তি অনুভব করল। তারপর ঈশানী নাক টেনে বলল। পাক্কা বউ বউ কথা বলছো, কিন্তু আমাকে কি একদম বেঁধে ফেলতে চাইছো? ঈশানীর ঠোঁটের কোণে ভেসে উঠল এক অলক্ষ্য হাসি। শ্বাস ফেলে চাপা কণ্ঠে সে বলল। নিজেকে ডুবিয়ে দিতে চাইছি সেই অচিত্ত বন্ধনে, যেখানে থেকে ফেরার কোনো পথ থাকে না। চোরাবালির মতো নীরবে নিঃশব্দে একবার যে পথ ধরি আর ফিরে আসা হয় না। আরহান অপলক চেয়ে রইল। বাচ্চা মেয়েটার ভারী কথায় বিস্ময় হলো। আরহান কিছু না বলে জড়িয়ে নিল ঈশানীকে, গভীরভাবে আবদ্ধ করল নিজের বক্ষস্থলে। আরহান হসপিটাল এসেছে মিনিট 30 হবে। অলিভিয়াকে অবজারভেশনে রাখা হয়েছে, এখনও জ্ঞান ফেরেনি। আরহান বেরিয়েছে রাউন্ডে।
তখনই চেঁচামেচির আওয়াজ কানে আসলো তার। আরহান গুরুত্ব দিল না, নিজের কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ পর একজন নার্স এসে জানালো অলিভিয়ার সেন্স এসেছে আর সে পাগলামি করছে। আরহান সেদিকটায় গেল। অলিভিয়া কাঁদছে আর জিনিস ছুটছে আর চিল্লিয়ে বলছে, কেন বাঁচালে আমায়? আমি বাঁচতে চাই না। যে জীবনে আরাম নেই সেই জীবন চাই না আমার। আমি কিভাবে ওকে সহ্য করব অন্য কারোর সাথে? কেন বাঁচালে আমায়? আমি মরতে চাই, মেরে ফেলো আমায়। অলিভিয়ার বাবা আনোয়ার সিদ্দিক মেয়েকে বোঝানোর জন্য এগিয়ে গেলেন দু পা। অলিভিয়া পাশে থাকা টেবিল ফেলে দিয়ে বলল, আনোয়ার সিদ্দিক কেঁদে উঠলেন। তার পিতৃহৃদয়ে কাতর হলেন, অসহায় বোধ করল। মেয়েকে বোঝাতে বলল, না মারে, এভাবে বলে না। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমার যে তুই ছাড়া আর কেউ নেই। অলিভিয়া আবার চিল্লিয়ে উঠল। আর আমার আরহামকে চাই, এনে দেবে? সামনে আরহানকে দাঁড়িয়ে দেখতেই থেমে যায় অলিভিয়া। চোখ দুটো চকচক করে ওঠে। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে যায়। আরহানকে জড়িয়ে ধরে বলে, এসেছিস তুই? সত্যি এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমার এত ভালোবাসা তুই দূরে ঠেলতেই পারবি না। হ্যাঁ আরাম, আরাম। আরহান ঠেলে সরিয়ে দেয় অলিভিয়াকে। নিজের সর্বস্ব দিয়ে একটা থাপ্পড় বসায় তার গালে। আনোয়ার সিদ্দিক আগুন চোখে তাকায় আরহানের দিকে, কিন্তু মেয়ের ডুকরে কাদা দেখে নিভে যায়। অলিভিয়া ডুকরে কেঁদে ওঠে। আরহান হুঙ্কার দিয়ে বলে, এসব করে কি প্রমাণ করতে চাইছিস তুই? আমাকে খুব ভালোবাসিস? আমাকে ছাড়া মরে যাবি? এসবই লাভ নেই। আমি মনে প্রাণে এই বিয়ে মেনে নিয়েছি আর ঈশানীকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। সেখানে আর কারো স্থান নেই। তুই যতই পাগলামি কর লাভ হবে না। তাই বলছি, শুধরে নে নিজেকে। নিজের কথা না ভাবিস, নিজের বাবার কথা ভাব। একটু থেমে আবার বলে, তোর আমার মধ্যে কখনোই ভালোবাসাবাসির সম্পর্ক ছিল না। তোকে আমি বহু আগেই ক্লিয়ার করেছিলাম যে আমার মনে সেরকম কোনো অনুভূতি নেই। তুইও বলেছিলি বন্ধু হিসেবেই থাকবি। তাহলে আজ এসব নাটক কেন? আমাকে গিল্ট ট্রিপে ফেলতে চাইছিস? পারবি না। আমি নিজের কাছে স্বচ্ছ, পরিষ্কার। আমি জানি আমি তোকে কথা দেইনি কখনো, তাই এই দায়ভার আমার কখনোই না। তবে তোকে আমি বন্ধু ভাবি। সেখান থেকেই তোর জন্য সমবেদনা আসবে, এত বেশি কিছু না। অলিভিয়া ফুপিয়ে কেঁদে উঠল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তোকে ভালোবাসা কি আমার অপরাধ আরহাম? এত ভালোবেসেও আমি তোকে পেলাম না। আর একটা মেয়ে যে কখনো তোকে চায়নি সে তোকে পেয়ে গেল। আমার ভালোবাসার কোথায় কমতি ছিল বল না? এতদিন তো আশায় ছিলাম তুই একদিন ঠিক বুঝবি, কিন্তু এখন কোন আশায় থাকবো? আমার বেঁচে থাকার অবলম্বন যে নেই। আরহান এগিয়ে গেল, অলিভিয়ার হাত ধরে বসায় কেবিনের বেডে। তারপর ঠান্ডা শীতল কণ্ঠে বলল, টাকা ওই মানুষটার দিকে। মানুষটা তোর জন্য কালকে থেকে ছুটছে, কাঁদছে। এই মানুষটার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? একজন শিক্ষিত, স্মার্ট, স্বাধীন চেতা সুন্দরী মেয়ে হয়ে এসব ভাবছিস? তাহলে লাভ কি হলো তোকে বিদেশে পড়িয়ে? অলিভিয়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তারপরও তোকে পেলাম না। এই স্মার্ট, শিক্ষিত, প্রতিষ্ঠিত দিয়ে কি করব? আরহান তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর অলিভিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তোর জন্য যে সঠিক মানুষটা আছে সে ঠিক বেছে নেবে। হাজার মানুষের ভিড়ে তুই না চাইলেও তোকেই বেছে নেবে। তোর জন্য পুরো দুনিয়ার খুশি এনে তোর পায়ে ফেলবে। সঠিক মানুষের জন্য অপেক্ষা কর, সেদিন আর আমাকে মনে পড়বে না সেই মানুষটার কাছে। তখন আমাকে তোর নগণ্য লাগবে। অলিভিয়া হাসল, বিদ্রুপের হাসি। এই সান্ত্বনা বাণী তার কাছে অসহ্য ঠেকছে। আরহান আর কিছু বলল না, বেরিয়ে গেল। আরহান আর কেবিনে যায়নি। অ্যাসিস্ট্যান্টকে বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে সোজা। গন্তব্য ঈশানীর কোচিং। তার ভীষণ অস্থির লাগছে। এই অস্থিরতা কাটানো বিশেষ প্রয়োজন। ঈশানী সবেমাত্র কোচিং শেষে বেরিয়েছে। মিথিলাকে বিদায় দিয়ে সামনে এগোতেই দেখতে পায় একান্ত নিজের পুরুষকে।
প্রথমে অবাক হয়, পরে খুশি হয়ে যায়। দৌড়ে যায় আরহানের কাছে, গিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, আপনি আপনি কখন এসেছেন? আরহান পকেট থেকে রুমাল বের করে ঈশানীর কপালে নাকের বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। তারপর ঈশানীর কাঁধের ব্যাগ নিতে নিতে বলে, ঘন্টাখানেক হবে। ঈশানী অবাক হয়ে বলে, এই রোদে এতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমাকে ডাকতেন, আমি বেরিয়ে আসতাম। আরহান ঈশানীর হাত ধরে গাড়িতে বসায়, তারপর নিজেও বসে। ঈশানী কিছু বলতে নাই, কিন্তু তার আগে জড়িয়ে নেয় আরহান ঈশানীকে। ঈশানী থমকে যায়, হঠাৎ করে জড়িয়ে ধরায়। কিছুক্ষণ মূর্তি হয়ে বসে থাকে। হঠাৎ নিজের ডান হাত গলিয়ে দেয় আরহানের চুলে। মুখে কিছু বলে না, নীরবে চুল বোলাতে থাকে, যেন নীরব আশকারা সান্ত্বনা দিচ্ছে। প্রায় 10 মিনিট তারা ওভাবেই ছিল, আরহান ঈশানীর বুকে, আর ঈশানীর হাত বুলিয়ে দিচ্ছিল আরহানের চুলে। আরহান উঠে এলো, পানির বোতল নিয়ে ঈশানীকে দিল। ঈশানী ঢকঢক করে খেলো। সে কিছু বলার আগেই আরহান বলে, আজ তোমায় এক জায়গায় নিয়ে যাব। ঈশানী সম্মোহনী হয়ে বলল, আপনি সাথে থাকলে আমি পালাতেও যেতে রাজি। আরহান শব্দ করে ঈশানীর কপালে চুমু বসায়, তারপর গাড়ি স্টার্ট দেয়। মিথিলা রাস্তায় দাঁড়িয়ে আছে প্রায় 30 মিনিট হবে। এই দুপুরের কড়া রোদে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে তার মেজাজ সপ্তম আকাশে। সিদ্ধান্ত নিল এখনই চলে যাবে। তখনই কোথা থেকে দৌড়ে আসলো অভ্র। 2 পায়ের হাঁটুর ওপর ভর দিয়ে হালকা উপর হয়ে হাঁপাতে থাকলো। মিথিলার রাগ কমলো কি না কে জানে, তবে একটু মায়া হলো বোধহয়। তাই তো ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে ধরলো অভ্রের দিকে। অভ্র সেটা নিল, ঢকঢক করে পুরোটা শেষ করলো। তারপর ব্যস্ততার সাথে কান ধরে বলল, সরি প্লিজ, রাগ করো না। আমি ঠিক সময়ে আসতাম, কিন্তু বেরোনোর সময় একটু আটকে গিয়েছিলাম। প্লিজ রাগ করো না মিথু। মিথিলা কেন যেন এই ছেলের সাথে রেগে থাকতে পারে না। সে সামনে না থাকলেই তার যত হম্বিতম্বি, অথচ লম্বাটে শ্যামবর্ণের তীক্ষ্ণ নজরের লোকটা তার সামনে এসে দাঁড়ায়, তার সমস্ত রাগ, অভিমান, অভিযোগ কর্পূরের মতন উড়ে যায়। এর কারণ আজও বুঝে উঠতে পারে না মিথিলা। আর যখন আহ্লাদ করে মিথু বলে, যেন পেটে 100 প্রজাপতি উড়ে যায়। কার সাধ্য এরপরও রেগে থাকার? কারো না। মিথিলাও পারল না, কিন্তু সেটা প্রকাশ করল না। মুখটা ইচ্ছে করে গম্ভীর করে, নাক মুখ কুঁচকে বলে, প্রতিদিন এই অজুহাত দাও, কি সমস্যা বলো তো? আমাকে প্রতিদিন অপেক্ষা করিয়ে কি শান্তি পাও? অভ্র তাকালো মেয়েটার সুশ্রী মুখে। রোদের তাপে ফর্সা মুখটা লালচে হয়ে গেছে, চুলগুলো খানিক এলোমেলো হয়ে আছে, মুখ ঘেমে নিয়ে যাচ্ছে তাই অবস্থা। তবুও যেন অভ্রকে ভীষণ টানলো সেই মুখটা। তার চোখে সবচেয়ে মায়াবী এই মুখটা, মুখে হালকা রাগের আভাস। মেয়েটাকে মোহনীয় লাগছে তার কাছে। সে হাতের ছাতা মেলে ধরল মিথিলার উপর, তারপর কণ্ঠে অপরাধ বোধ নিয়ে বলে, মন খারাপ করছো কেন? আর হবে না সত্যি। এখন চলো তো, এদিকে কি রোদ দেখছো? বলেই হাতের ইশারায় রিক্সা ডেকে মিথিলাকে উঠিয়ে দিয়ে নিচে উঠে বসলো। এই গ্রীষ্মের রোদে পুড়ে আসা প্রেমিকের দিকে অপলক চেয়ে রইল মিথিলা। ঘামে জবজবে পরনের শার্ট, চুলগুলো এলোমেলো, শ্যামবর্ণ মুখটা আরেকটু কালো হয়েছে রোদের তাপে। মিথিলা জানে সে হেঁটে এসেছে এই পথ, তাই দেরি। তবুও মিছে মিছে রাগ দেখায় সে। মিথিলা নিজে ওড়নার আঁচল দিয়ে মুছিয়ে দিল ছেলেটার মুখশ্রী। মনে করতে লাগলো প্রথম দেখা হওয়া সেই মুহূর্তটা। রেস্টুরেন্টে কীরকম হাবুল হয়ে বসেছিল, যেন তাকে জোর করে বসানো হয়েছে। মিথিলা সেদিনই প্রেমে পড়েছিল অচেনা অজানা মৃদু লাজুক ছেলেটার। সেই যে পিছলে গেল আর উঠে আসার রাস্তা খুঁজে পেল না। অভ্র চোখের চশমাটা আঙুল দিয়ে উপরে তুলে বলল, এভাবে তাকাবে না মিথু, আমার ভীষণ লজ্জা পায়। মিথিলা ফিক করে হেসে ফেলে। তারপর অভ্রের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, লজ্জাবতী রে। অভ্র নাক মুখ কুঁচকে ফেলে, চশমার ভেতর ছোট ছোট চোখ করে বলে, হোয়াট ইজ লজ্জাবতী শুনছি,
এই লজ্জাবতা আবার কোথা থেকে আসলো? মিথিলা খিলখিল করে হাসলো, তারপর বলে উঠল, লজ্জাবতীর মেল ভার্সন লজ্জাবাতা। ছেলেরা লজ্জা পেলে তাদের লজ্জাবাতা বলে। অভ্র শুধু চেয়ে দেখল প্রেমিকার প্রাণোচ্ছল হাসি। তার চারপাশে যেন সেখানে থমকে গেছে। প্রেমিকার হাসির ঝঙ্কার তার পুরুষালী হৃদয়ে কাঁপিয়ে তুলছে। মিথিলা গা দুলিয়ে হাসে। অভ্র মিথিলার কোমর চেপে নিজের দিকে টেনে আনলো, মুখে বলল শুধু, এদিকে এসো, পরে যাবে তো। মিথিলাও চেপে আসলো। উত্তপ্ত দুপুরে কড়া রোদের নিচে একজোড়া প্রেমিক যুগল ছুটে চলেছে নিজেদের নিজস্ব সুখের খোঁজে। বুড়িগঙ্গা ঢাকার প্রাণ, ঢাকার ইতিহাসের এক সজীব সাক্ষী। তা স্থির অথচ গম্ভীর স্রোত বয়ে চলে যুগের পর যুগের গৌরব আর বিস্মৃতি বুকে ধারণ করে। আরহাদের গাড়ি থেমেছে প্রায় 20 থেকে 25 মিনিট। সে ঈশানীকে গাড়িতে বসিয়ে রেখে বাইরে গেছে। ঈশানীকে কড়া করে বলে গেছে সে না আসা অবধি যেন গাড়ি থেকে না বের হয়। ঈশানী তখন থেকে খুটখাট করছে গাড়িতেই। বেশ কিছুক্ষণ পর আরহান আসলো। ঈশানীকে গাড়ি থেকে নামিয়ে তার নরম তুলতুলে হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর এগিয়ে গেল ঘাটের দিকে। সে একটা ছোট নৌকা রিজার্ভ করেছে, সেটায় চড়েছে দুজন। ঈশানী প্রথমবার নৌকা উঠেছে। বিশাল আকাশের নিচে নদীর শান্ত পানি। ঈশানীর চক্ষুদায় চকচক করে উঠল, হৃদয় নেচে উঠল আনন্দে। সে আরহানের হাত ছেড়ে উঠে সামনে গেল। নৌকার পাশ ঘেঁষে বসে নদীর পানিতে হাত ভেজাচ্ছে। চোখে মুখে তার দীপ্তি, বাচ্চাদের আগ্রহ, চোখে খুশির ঝিলিক এবং ঠোঁটে মিষ্টি মধুর হাসি। আরহান পুরোটাই দেখে যাচ্ছে। ঈশানী হাত উঁচিয়ে ডাকলো তাকে। আরহান পা বাড়ালো সেদিকে, গিয়ে বসলো ঈশানীর পাশে। ঈশানী খিলখিল করে হেসে বলল, কি সুন্দর তাই না? জানেন আমি আগে কখনো এদিকে আসিনি, নৌকাতেও উঠিনি। কি সুন্দর চারিদিক। আরহানের নজর কি আর চারিদিকে আছে, তার সবটুকু নজর দৃষ্টি সামনে বসা প্রাণোচ্ছল মেয়েটার দিকে। হাসলে দুগাল দুদিকে ছড়িয়ে যাচ্ছে, চোখ দুটো ছোট হয়ে যাচ্ছে, সাথে দুলে উঠছে ছোট্ট শরীরটা। আরহানের কেন যেন তৃষ্ণা পেল। ঈশানী তখন থেকে ওটা ওটা দেখাচ্ছে আর জিজ্ঞেস করে যাচ্ছে, এটা কি, ওটা কি, এটা এখানে কেন? এইরকম নানা ধরনের প্রশ্ন নাস্তানাবুদ করছে আরহানকে। কিন্তু আরহান একটুও বিরক্ত হচ্ছে না। হাসি মুখে সব কিছুর উত্তর দিচ্ছে, সতর্ক নজরে খেয়াল রাখছে। ঈশানীকে টেনে পানি থেকে দূরে আনছে। কিন্তু মেয়েটা আজ বড্ড অবাধ্য হয়েছে। ছুটতে যাচ্ছে বারবার পানির দিকে, আকাশ দেখছে। আরহান ঈশানীকে না জানিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছে তার। প্রায় ঘন্টাখানেক থেকে তারা নৌকায়। সময়টা এখন পরন্ত বিকেলে হলেও দেখে মনে হচ্ছে ঘোর সন্ধ্যা। হুট করে সাদা মেঘগুলোকে সরিয়ে কালো রাশি রাশি মেঘেরা ভিড় জমিয়েছে আকাশে। ঢেকে গেছে সেই তেজস্বী উদীয়মান সূর্যটাও। বাতাস সেরেছে ভালোই, শাঁসা করে বয়ে যাচ্ছে তুমুল বাতাস। আরহান পরিবেশ প্রতিকূল দেখে মাঝিকে বলল নৌকা ঘোরাতে, দ্রুত ঘাটে নিয়ে যেতে হবে। মাঝিও কথা মতো নৌকা ঘুরিয়েছে, প্রাণপণে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব ঘাটে পৌঁছানোর। এর মধ্যে কয়েকবার মেঘ ডেকেছে। ঈশানী বেশ ভয় পেয়ে আছে। আরহান ঈশানীর হাত ধরে আছে, কোমল মৃদুস্বরে বলে, যাবে? কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছে যাব, চিন্তা করো না। ঈশানী মাথা নাড়ল। অবশ্য তার বৃষ্টির আগমনী এই মুহূর্তেও খারাপ লাগছে না। একটা গা ছমছম ব্যাপার আছে। পাশে পছন্দের নিজস্ব পুরুষ, পরিবেশটাতে একটা অন্যরকম শিহরণ জাগাচ্ছে। ঈশানী একটু শক্ত করে ধরল আরহানের হাত। কিন্তু ঈশানীর গা ছমছমে ভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। তারা প্রায় ঘাটে পৌঁছে গেছে। বৃষ্টির পানিতে দুজনে ভিজে জবজবে। নৌকা থামলে কোনো রকম তারা নেমে পড়ে। দৌড়ে গিয়ে ঠাঁই নেয় একটা টিনের দোচালা চায়ের দোকানের সামনে। ঈশানীর শরীর ভিজে বাজে অবস্থা, তার উপর ঠান্ডায় কাঁপছে। আরহান একবার ঈশানীকে দেখে নিল, কাঁধে হাত দিয়ে আগলে নিল ঈশানীকে। চা বিক্রেতা লোকটা চায়ের কাপে দুধ দিয়ে ঘুরতে ঘুরতে বলল, মামা কি নৌকায় উঠতে আসছিলেন? আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। চা বিক্রেতা আবার বলল, মামি তো পুরা ভিজা গেছে গা, কাঁপতাছে ঠান্ডায়। আরহান বেশ চিন্তিত হলো। গাড়িটাও একটু দূরে পার্ক করা।
মেয়েটা ইতিমধ্যে ভিজে গেছে। আর এই ঝোড়ো আবহাওয়াতে গাড়ি চালানো রিস্ক, তার উপর সাথে ঈশানী আছে। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আশেপাশে কোনো থাকার মতো হোটেল আছে মামা?